বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করে দিই, আরজি কর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন, আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার বিরোধীতে আসতে মমতা ব্যানার্জির মনে পড়ে গেছে যে গণতন্ত্রের ঠিক কি অধিকার রয়েছে আর কি নেই, অর্থাৎ প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু আমার যেটা সব থেকে বেশি কানে লাগলো, আমি আশা করছি আপনাদেরও মনে হয়েছে, দেখুন না, আজকে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি বসতেন যদি বারুইপুর আর আরজি করের ঘটনা দিদির চোখে সেম না হতো। মানে কি অদ্ভুত বিষয় যে কোন মামলাকে গুরুত্ব দেওয়া উচিত, কোন মামলা কিভাবে দেশের বিরুদ্ধে যাচ্ছে সেটা পর্যন্ত বোঝার ক্ষমতা নেই তার হাতে। আমরা 15 বছর রাজ্যটাকে ছেড়ে দিয়েছিলাম। মমতা ব্যানার্জি বলছেন যে বারুইপুর আর আরজি কর একই প্রতিবাদ, মানে দিদির চোখে দুই প্রতিবাদ সেম। কি অদ্ভুত বিষয়। এবং আমি আপনাদেরকে একটা বড় আপডেট দিই যে বারুইপুরকে নিয়ে কেন্দ্র সরকার উদ্বিগ্ন। যেভাবে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করা হয়েছে এবং আজ দেশের 20টা জায়গায় এনআইএ ইনভেস্টিগেশন চলেছে, এনআইএ রেড করেছে, যেখানে পশ্চিমবঙ্গের বাঁকুড়াও ছিল। বাঁকুড়াতে অ্যারেস্ট হয়েছে মীর আসিফ আলী। বাঁকুড়া থেকে অ্যারেস্ট হয়নি, বিশাখাপত্তনম থেকে অ্যারেস্ট হয়েছে, বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া। সেখানে এনআইএ টিম রেড করেছে। ইনফ্যাক্ট বারুইপুর যে ঘটনা ঘটেছে তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গার যথেষ্ট মিল রয়েছে, এবং যেটাতে আইএসআই এবং আল কায়দার মডিউলকে ফলো করা হয়েছে। এবং এই বিষয়কে সামনে রেখে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে এমার্জেন্সি বৈঠকও করতে হয়েছে রাজ্যের এসপিদের সাথে। রাজ্য সরকার পরিবর্তন হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার। চাইলে কিন্তু রাজ্যের যে সমস্ত জেলা এসপিরা রয়েছেন ওনার সাথে শুভেন্দু অধিকারী বৈঠক করলেও চলতো, কিন্তু না, বিষয়টা অত্যন্ত গম্ভীর এবং গুরুত্বপূর্ণ, যার জন্য অমিত শাহকে অ্যাক্টিভলি, যেহেতু ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার এবং কোথাও না কোথাও ইন্টেনশনালি রাজ্যে অ্যানার্কি তৈরি করা হচ্ছে, সেই কারণেই এই বৈঠক নেওয়া হয়েছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, আমি জানাবো আপনাদেরকে, কিন্তু তার আগে জানাবো বিস্ফোরক তথ্য রয়েছে, এনআইএ কে নিয়ে তথ্য রয়েছে, কিন্তু তার আগে একটা ছোট্ট করে আপডেট আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, না বললেই নয় যে তৃণমূল কংগ্রেসের পাপের ঘোড়া তো এমনি পূর্ণ হয়ে গেছে, সেই একই কথা আমি বলবো না, কিন্তু এইবার অত্যন্ত সুখবর। সেটা হচ্ছে 14 বছর পর শিক্ষক প্রতিবাদী বরুণ বিশ্বাসের ফাইল ওপেন হতে চলেছে। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমলে যেখানে বরুণ বিশ্বাসের পরিবার একাধিকবার তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ করেছে, পুলিশের কাছে জানিয়েছে যে এই বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে কনস্পিরেসি করা হয়েছে, যেখানে সরাসরি হাত ছিল তৎকালীন মন্ত্রী এবং জনপ্রিয় নেতা, যথেষ্ট দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা মমতা ব্যানার্জির অত্যন্ত খাস ডান হাত বালু জ্যোতিপ্রিয় মল্লিকের। কিন্তু সেই কথা পুলিশ কর্ণপাতও করেনি এবং পরবর্তীতে বরুণ বিশ্বাসের পরিবারের লোককেই থ্রেট করছিল পুলিশ। সেই কথাও বর্তমান সরকারকে জানানো হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানোর পর বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি টিম এবং 14 বছর পর রিওপেন হতে চলেছে ফাইল। একটু ছোট্ট করে ঘটনা মনে করিয়ে দিয়ে, আসলে ব্যাপারটা হচ্ছে উত্তর 24 পরগনা, যেখানে সরকার পরিবর্তন হওয়ার পর দাপুটে নেতা হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক উঠে এসেছিলেন। তার আগে থেকে আপোষহীন প্রতিবাদী ছিলেন এই বরুণ বিশ্বাস। উত্তর 24 পরগনার সুটিয়া গ্রাম পঞ্চায়েতে, যেখানে সুটিয়া গ্যাং বলে একটা দুষ্কৃতীদের গ্যাং ছিল, যে গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ গড়ে তুলেছিলেন, গ্রামের প্রত্যেকটা মানুষকে এক করেছিলেন। তখন সরকার ছিল সিপিএম এর আমলে বরুণ বিশ্বাসের হত্যা হয়নি, হত্যা হয়েছে সরকার পরিবর্তন হওয়ার 1 বছরের মধ্যে। সিপিএম এর আমলে এই বরুণ বিশ্বাস 2002 থেকে 2003 ডেটা তুলে বলেছিলেন যে এই সুটিয়া গ্যাং মহিলাদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালায় এবং গণধর্ষণ করে। সেই কারণে সুটিয়া গ্যাংয়ের যে প্রধান ছিল সুশান্ত চৌধুরী, তার বিরুদ্ধেই অভিযোগ, এবং তারপর গ্রামবাসীকে সাহস দিয়ে পুলিশের থানায় নিয়ে যাওয়া, এফআইআর দায়ের করা, সেখান থেকে আইন আদালত করা, কারণ সাধারণ মানুষের জন্য আইন আদালত বহুদূর, ভীষণ ভয়ঙ্কর একটা বিষয়। সেখানে গিয়ে সাহস জুগিয়েছিলেন এই বরুণ বিশ্বাস, সেখান থেকে প্রতিবাদী মঞ্চ, এবং শেষ পর্যন্ত তিনি হাঁপ ছাড়লেন যেদিন এই সুটিয়া গ্রাম পঞ্চায়েতের এই সুটিয়া গ্যাংয়ের বিরুদ্ধে 2002 থেকে 2003 মধ্যে অফিসিয়ালি গ্যাং রেপের 31টা অভিযোগ ছিল। অফিসিয়ালি, আনঅফিসিয়াল তো শোনা যায় 80-র ওপর গণধর্ষণ এবং মহিলাদের ওপর নির্যাতন হয়েছিল। এই পুরো বিষয়কে সামনে রেখে শেষ পর্যন্ত প্রতিবাদ, এত আপোষহীন প্রতিবাদ করেছিলেন যে সরকারকেও ঝুঁকতে হয়েছিল, এবং বিচার পেয়েছিলেন সুশান্ত চৌধুরীর আজীবন কারাদণ্ড হয়। তিনি ছিলেন সুটিয়া গ্যাংয়ের প্রধান, এবং তার যে সমস্ত শাখারেত ছিল তাদেরও ভালোভাবেই বলতে পারেন যে শাস্তি পেয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রতিবাদী যে হয়, সে যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদ করে। তার কাছে এটা ম্যাটার করে না যে কোন সরকার এলো কোন সরকার গেল, তার কাছে যেটাই অন্যায় বলে মনে হয় সেটাকেই তিনি তুলে ধরেন। তো সেম ভাবে বরুণ বিশ্বাস দেখেছিলেন যে গ্রামে হঠাৎ করে বন্যা হচ্ছে। বন্যা কেন হচ্ছে? কারণ অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটি কে কাটছে? তো মাটি মাফিয়া। তখন সরকারকে তৃণমূল কংগ্রেস, উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাম্পার দাপট, এবং সেই মাটি কাটা এবং অবৈধভাবে মাটি কাটা এবং মাটি মাফিয়াদের বিরুদ্ধে যখন তিনি প্রতিবাদ করতে শুরু করেন, তো সেই দিন চলে আসে ভয়ঙ্কর 2012 সাল 5 জুলাই। তৃণমূল কংগ্রেসের সরকার, রমরমা ব্যাপার। এই যে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশনে নামতেই 38 বছর বয়সী
বরুণ বিশ্বাসকে গুলি করে হত্যা করা হয়। আর মারাত্মক বিষয় হচ্ছে, যখন গুলিটা মারা হয় মাটিতে পড়ে ছটফট করছিলেন বরুণ বিশ্বাস, সেখানে 100 থেকে 150 জন ঘিরে রেখেছিল এবং বরুণ বিশ্বাসকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি, ছটফট করে করে সেখানে প্রাণ ত্যাগ করলেন। তো পরিবারের লোক তৃণমূল কংগ্রেসের কাছে একাধিকবার অভিযোগ করেছেন যে লোকগুলো ঘিরে রেখেছিল তাদেরকে জ্যোতিপ্রিয় মল্লিক পাঠিয়েছিল, কারণ এটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইরকম একটা ঘটনা ঘটানো হয়েছে। এবং পরিবারের সম্পূর্ণ সন্দেহ, এবং তারা অভিযোগ করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক এই কাজটি করিয়েছেন। তৎকালীন সরকার পুলিশ কেউ কর্ণপাত করেনি। যখন দেখলো যে গ্রামবাসীরা বরুণ বিশ্বাসকে নিয়ে অ্যাক্টিভ হচ্ছে, তখন সরকার বললেন যে সিআইডির হাতে মামলা তুলে দেওয়া হোক। সিআইডি তৎপর হয়ে 9 জনকে অ্যারেস্ট করলো, কিন্তু কি হলো রেজাল্ট? যে ল্যাক অফ এভিডেন্সের জন্য 9 জনের মধ্যে একের পর এক জামিন পেতে থাকে, অর্থাৎ বেকসুর খালাস। এভিডেন্স ল্যাক অফ এভিডেন্স, এরা এভিডেন্সকে সুরক্ষিত করতেই নাকি জানতো না তৃণমূল কংগ্রেস। এবং সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে যে যখন এই পুরো হত্যাকাণ্ডর গোড়ায়, যখন এই পুরো দোষটাকে সেই সুটিয়া গ্যাংয়ের হেড সুশান্ত চৌধুরী, যে তখনও 2012 সালেও সাজা কাটছিল, তার মাথায় এই বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডকেও চাপিয়ে দেওয়া হয়। তো জেল হেফাজতে, বলতে পারেন পুলিশি হেফাজতে 2014 সালের 19 জানুয়ারি সেই সুশান্ত চৌধুরীরও মৃত্যু ঘটে। তারপর মামলা ধামাচাপা, এন্ড। তৃণমূল কংগ্রেসের দরজার কালা নাড়তে থাকলেও ফ্যামিলির লোককে কেউ সাড়া দেয়নি, কারণ তারা ভেবেছে বরুণ বিশ্বাসও গেছে এবং সুশান্ত চৌধুরীও গেছে, আর কিছু নেই মামলাতে, এটাই বুঝিয়েছে। কিন্তু বর্তমানে সেই ফাইল 14 বছর পর ওপেন হতে চলেছে। এবং মারাত্মক বিষয় হচ্ছে, সিআইডি যে চার্জ সিট দিয়েছিল সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তো দূরের কথা, গন্ধ পর্যন্ত ছিল না। ফ্যামিলি যে অভিযোগ করছে, সেই অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিকের নামটুকু লেখা হয়নি। আর আমরা খুব ভালো করে জানি যে জ্যোতিপ্রিয় মল্লিক কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি সব ছাড়ুন, তার আগে আমরা জানি যে মমতা ব্যানার্জির ডান হাত, অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সবসময় মমতা ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে বালু বলেই ডাকত। আর নিজের দলের লোকের যখন নাম সামনে আসে তখন দিদি কেমন যেন ওই হয়ে যান, ধৃতরাষ্ট্র, কিছু দেখতে পান না, চোখটা বন্ধ করে নেন, তখন ওনার চোখে কিছু পড়ে না। এই সেম ঘটনা হচ্ছে আরজি কর, এভিডেন্স ট্যাম্পারিং। কেন বারবার অভিযোগ ওঠে? কামদুনিকে নিয়ে দেখুন না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এভিডেন্স ট্যাম্পারিং এর। কি দেখি আমরা যে আইপিএস অফিসার যারা রয়েছেন তারা পর্যন্ত জানে না যে এভিডেন্সকে কি করে সুরক্ষিত রাখতে হয়। এইবার আরজি কর মামলাতেও বড় জয়, শিয়ালদা আদালতেরও এবার চোখ খুলেছেন, এবং আমরা যে ডিমান্ড বারবার করেছি সেটাতেই শিলমোহর পড়েছে। এবার শিয়ালদা আদালতও বুঝেছেন যে মারাত্মক কনস্পিরেসি হয়েছে, এবং আগের সরকার করতে পারে না এমন কোনো কাজ নেই। ওই সরকার যত নোংরা, দুর্নীতি, গণধর্ষণের যে সমস্ত অভিযুক্ত রয়েছে সবাইকে ছাড়ানো সব পারে, আগের সরকার সব পারে। সেই কারণে শিয়ালদা আদালত থেকে এবার নতুন মোড় এই মামলাতে, যে চিঠির ভিত্তিতে নির্যাতিতার মামলা, যে চিঠির ভিত্তিতে নির্যাতিতার বাবা গিয়েছিলেন শিয়ালদা আদালতে, যে একজন রাজ্যের প্রাক্তন ফরেন্সিক আধিকারিক, কম নয়, বিরাট ব্যাপার, রাজ্যের প্রাক্তন ফরেন্সিক আধিকারিক যখন নির্যাতিতার বাবাকে আরজি কর মামলাটাকে নিয়ে দাবি করেছেন যে ভিসার স্যাম্পল পরিবর্তন করা হয়েছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী শিয়ালদা আদালত নতুনভাবে এটা অর্ডার দিয়েছেন যে এই চিঠির তদন্ত হবে। কতটা জাস্টিফাই ভাবে ব্যাপারটাকে যাওয়া হচ্ছে দেখুন, যে চিঠির তদন্ত হবে, চিঠির অরিজিনাল কপি এবার সিবিআই এর হাতে তুলে দিতে হবে, এবং যদি প্রমাণিত হয়ে যায় স্যাম্পল পরিবর্তন হয়েছে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে রিপোর্ট এসেছে ফরেন্সিক রিপোর্ট সেটা মিথ্যে ছিল। মামলার পুরো গিট আমাদের সামনে খুলে যাবে। যে চিঠিতে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন ফরেন্সিক আধিকারিক, যিনি নিজেকে বলছেন, তিনি এটা দাবি করেছেন যে 3 জন এসএফএল কর্মী এই অপরাধে যুক্ত আছে, যেখানে আমরা হাতে নাতে জানি যে ভিজেরা স্যাম্পল কালেক্ট করা হয়েছিল 9 আগস্ট 2024, ছিল রাজ্যের ফরেন্সিক ল্যাবে, সেখান থেকে কেন্দ্রের ফরেন্সিক ল্যাবে পাঠাতে 4 দিন সময় লেগেছে, অর্থাৎ 13 আগস্ট 2024। এই 4 দিন ধরে স্যাম্পল কি করছিল? অভিযোগ রয়েছে এই চিঠিতে যে সেই 4 দিনেই স্যাম্পল পরিবর্তন করা হয়। এই সরকার যা পাপ করেছে আগের সরকার, তা আমি যত বলবো তত কম পড়বে। একের পর এক খাতা খুলছে। এবার তো কুণাল ঘোষ পর্যন্ত হাত ঝেড়ে দিয়েছেন। কুণাল ঘোষ বলছেন, ওরে বাপরে, কেমন যোগ, আমি তো জানতাম না, আমি তো শুনিনি, বলছেন সব শুনে তাজ্জব বনে যাচ্ছি, এইসব করেছে নাকি? কারণ এই কেমন যোগ প্রমাণিত হলে দেশের বিরুদ্ধে চার্জ লাগবে, দেশদ্রোহিতার চার্জ লাগবে, এটা ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন আসছে, এটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসে ধরা পড়বে যে তৃণমূল কংগ্রেসের বিদেশি যোগ রয়েছে, বিদেশ থেকে ঋণ দিয়ে দিচ্ছে, আনসিকিউর্ড লোন দিয়ে দিচ্ছে। এটা মারাত্মক ব্যাপার। কুণাল ঘোষ পর্যন্ত হাত ঝেড়ে দিলেন, বললেন ওই কি করতো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আইপ্যাক মিলে আমরা জানি না, আমি তো তাজ্জব বনে যাচ্ছি। এইসব আছে নাকি? বিদেশ থেকে ঋণ দিয়েছে নাকি? তাহলে এই ছিল তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র। সেই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আজ বলছেন নাকি বারুইপুরে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক হয়নি।
দিদি আপনি জানেন বারুইপুরে আইএসআই আর আল কায়দার জঙ্গি মডিউল দেখা যাচ্ছে, যেখানে আপনারা খুব ভালো করে জানেন যে কিভাবে ইয়াংদেরকে টার্গেট করা হয়েছে। বিষয়টা শুরু হয়েছে বিশাখাপত্তনমে, যখন এনআইএ আধিকারিকরা কিছু হালচাল চোখে পড়েছিল যে এটা শুধুমাত্র আমাদের দেশে নয়, মানে আমাদের পার্টিকুলার পশ্চিমবঙ্গ রাজ্যে নয়, এটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে চলছে। তখনই এফআইআর করা হয় এবং সেই এফআইআর পুলিশের হাত থেকে এনআইএ নেয়। তারপর থেকে 11 জন সহ একজন নাবালককেও অ্যারেস্ট করা হয়, এবং যারা পুরোপুরি বলতে পারেন আইএসআই আর আল কায়দা মডেলে পুরো প্রভাবিত হয়ে যাচ্ছিল আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে, পুরো আল কায়দা মডিউলের প্রচার চলছিল, যার জন্য ইয়াংস্টারদের অলরেডি ব্রেন ওয়াশড করে দেওয়া হয়েছে, তারা পুরোপুরি প্রভাবিত। যার জন্য আপনারা দেখছেন যে একটা ছোট্ট ঘটনা ঘটছে আর রাজ্যের ভেতর একটা অ্যানার্কি তৈরি করা হচ্ছে। ছোট্ট কোনো কিছু ঘটছে, ছোট্ট ঘটনা, আমি বারুইপুরকে নিয়ে বলছি না, ভালো করে বুঝুন, আমি সিএ এর মতো কথা বলছি, যেটা সামান্য একটা বিল আসা, যে বিলকে নিয়ে স্টাডি করলে আমরা বুঝে যাবো যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু সেটাকে নিয়ে কি দেখলাম, ট্রেনের ট্র্যাক উপরে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আর হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো ব্যক্তিদেরকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে খুন করা হচ্ছে। এই সেম ভাবে বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডল, যার কোনো লেনা দেনা ছিল না বারুইপুরে নির্যাতিতার কোনো ঘটনাকে নিয়ে কোনো লেনা দেনা ছিল না, তাকে বাড়ি থেকে হঠাৎ করে কেন টেনে হিচড়ে বের করে খুন করা হলো, এ পুরো বাংলাদেশের দীপু দাসের মতো মডেলকে ফলো করা হয়েছে। এবং সেই কারণে যখন এনআইএ এইভাবে তদন্ত চালায়, বিশাখাপত্তনম থেকে অ্যারেস্ট করেছে, আমি জানিয়ে দিই আপনাদেরকে, বিশাখাপত্তনম থেকে অ্যারেস্ট করা হয়েছে মীর আসিফ আলীকে, যার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে, এবং এই ব্যক্তির বাড়ি থেকে একাধিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং জানা গেছে অনলাইনে দেশের যুবকদেরকে টার্গেট করা হতো। অনলাইন হ্যান্ডেলের একটা নাম সামনে এসছে, আল হাকিম সুকুর, যার মাধ্যমে ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করা হতো, তাদের হাতে ভুল তথ্য তুলে দিয়ে দেশের সরকার এবং দেশের বিরুদ্ধে ভড়কাও বিষয়গুলোকে মাথায় ঢোকানো হতো। সেই সমস্ত তথ্য এনআইএর হাতে এসেছে এবং তারা অত্যন্ত তৎপরের সাথে এই পুরো বিষয়টাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। এবং তারই মধ্যে বারুইপুরের ঘটনার পরপর অমিত শাহ এমার্জেন্সি বৈঠক ডাকেন, এবং যে বৈঠকে রাজ্যের পুলিশ সুপারদেরকে নিয়ে বৈঠক করেন। বৈঠক শুভেন্দু অধিকারী করলেও পারতেন, রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, এত মাথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না ঘামালেও চলতো। কিন্তু যেহেতু ম্যাটারটা হালকা নয়, যেহেতু ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার, সেই কারণে অমিত শাহ বৈঠক নিজে নিয়েছেন, যেখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে ফেন্সিংয়ের কাজ এবং এই যে বেড়া টপকানো যেটা চলছে অদ্ভুতভাবে, আপনারা বলতে পারেন যে এই মাদক দ্রব্য যেগুলো পাচার করা হয় সেগুলো কিন্তু বাড়ছে, বেড়েই চলেছে, কমছে নয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় যেভাবে ডিপোর্টেশন চলছে, তারপরেও জনবিন্যাস কিছুতেই কমছে না। মানে এই একটা অদ্ভুত রকম রিপোর্ট অমিত শাহের হাতে এসেছে, এবং যে রিপোর্টকে দেখে বিচলিত হয়ে তিনি জানতে চেয়েছেন যে বেড়া নির্মাণের কাজ কতদূর হলো, ড্রোন যেটা মোতায়েন করা হয়েছে সেটা কতটা হলো, বর্ডারে যে স্মার্ট ফেন্সিং করা হচ্ছে সেটা কতদূর হলো, এবং তারপর সীমান্তবর্তী এরিয়াতে জনবিন্যাস ঠিকঠাক কেন হচ্ছে না, কে কে অ্যাক্টিভ রয়েছে। বারুইপুর মামলাতে, বারুইপুরে যেভাবে মব লিঞ্চিং হয়েছে, সেখানে কোনো স্লিপার সেল অ্যাক্টিভ ছিল না তো, এসআইএ আল কায়দার কোনো জঙ্গি অ্যাক্টিভ ছিল না তো, যে ইন্টেনশনালি মেরেছে তার ফোন চেক করা হবে, ট্র্যাক করা হচ্ছে, কে কিভাবে মেসেজ করেছে, এপার থেকে ওপার কোনো কানেকশন রয়েছে কিনা, তার ডিটেলস রিপোর্ট জেলা সুপারদের কাছ থেকে চেয়েছেন অমিত শাহ। কারণ বারুইপুরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইএসআই আর আল কায়দা মডিউলকেই ফলো করা হয়েছে। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে নয়, আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে FRRO খুলতেই হবে, যেটা আমাদের দেশে অলরেডি 12টা জায়গায় রয়েছে, কিন্তু সেটাকে আরও বাড়াতে হবে। এবং FRRO এটাকে বলা হচ্ছে ফরেনার রিজনাল রেজিস্ট্রেশন অফিস, যার মাধ্যমে বিদেশি যারা আমাদের রাজ্যে রয়েছেন তাদের প্রত্যেকটা চলন এবং তারা কোথায় যাচ্ছে কি করছে সব কিছুতে নজরদারি রাখা হবে। এবং শুধু তাই নয়, তারা যে বিমানবন্দরে নামছে, কোন বিমান থেকে নামছে, কতদিন থাকছে, কোথায় থাকছে, কোন বিমানের মাধ্যমে কোথায় যাচ্ছে, পুরোটাই যেন নজরে রাখা হয়। এটা এতটাই ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমাদের রাজ্যে এই যে ডিপোর্টেশন সংক্রান্ত কাজ চলছে, তার ওপরও যথেষ্ট নজরদারি রাখা হবে এই FRROর মাধ্যমে। এবং এটাকে নিয়ে অত্যন্ত সিরিয়াস অমিত শাহ, যেটাকে নিয়ে একদম গাফিলতি করতে চাইছেন না। কারণ আমাদের স্পেশালি দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু রেড অ্যালার্টে রয়েছে। এখানে বহুদিন ধরেই জঙ্গি কার্যকলাপ চলতে লেগেছিল, কারণ লাস্ট 15 বছর যে সরকারের হাতে আমাদের দেশ ছিল, আমাদের রাজ্য ছিল, দেশ বলবো না, আমাদের যে রাজ্য ছিল, সেই রাজ্যে মানে অদ্ভুতভাবে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি ঘটেছে, যার জন্য দিদির চোখে বারুইপুর আর আরজি করের আন্দোলন কেমন যেন সেম লাগছে। তিনি মুর্শিদাবাদ বা বেলডাঙ্গায় আন্দোলন দেখে তার মনে হয় তারা দুঃখে ছিল, তারা প্রতিবাদী। হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুতে মমতা ব্যানার্জি কি বলেন যে ওরা রাগে মেরে দিয়েছে। তো এই যে পার্থক্য বোঝেন না, এই অবস্থায় আমাদের রাজ্যের জলাঞ্জলি হয়েছে, সেটাকে ঠিক করতে 1.5 থেকে 2 বছর লাগবে। এবং সেই বিষয়ে ইমিডিয়েট বৈঠক করেছেন অমিত শাহ সীমান্তবর্তী এরিয়ার জেলা সুপারদের সাথে। আর তার মধ্যে এনআইএ তো কতটা অ্যাক্টিভ কী বিষয় সবটাই আমি আপনাদেরকে জানালাম। তো এই যে মব লিঞ্চিং হয়েছে, ব্যাপারটাকে অত হালকাতে নেওয়ার নেই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আর যেটাকে নিয়ে কেন্দ্র সরকার অত্যন্ত তৎপর রয়েছেন।
হালকাভাবে নেওয়ার নেই। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদেরকে মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে